This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। নদিয়া সীমান্তের দিকে নজর রাখবো। মাঝদিয়া সীমান্ত লাগোয়া গ্রামের আমবাগানে বাংকার ঘিরে রহস্য আরো বাড়ছে। কারা এই বাংকার বানালো? শুধুই মাদক পাচার নাকি নেপথ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে? বিএসএফ এর সঙ্গে উত্তরে খোঁজ চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দেখুন। জায়গাটা নদিয়ার মাঝদিয়ার নাঘাট। আমবাগান কলাবাগানের মাঝে বেশ কয়েকটা টিনের ঘর। সেই ঘরের মেঝেতে লুকিয়ে চারটে গুপ্ত কুঠুরি, যাকে বলে বাংকার। সেখানে শুক্র ও শনি দুদিন ধরে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। উদ্ধার হয় ৬২,০০০-এরও বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে। আর কতদূর যাবে এখানে দুর্নীতি অনৈতিক কাজ? পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। রবিবার বিএসএফকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করেন, জমিটির মাপজোক করে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তারা। এই সেই ঘর যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে, আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। हम लोग प्रयास कर रहे हैं कि कब बना, किसने बनाया, कैसे बनाया। हाँ, जहाँ तक सीजर और इस डिस्कवरी का सवाल है तो निश्चित रूप से ये हम एक अच्छी उपलब्धि के रूप में देखते हैं। যে জমি থেকে বাংকার নিষিদ্ধ মাদক উদ্ধার, সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে বিএসএফ। পলাতক জমির মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে ৭ বছর আগেও গ্রেপ্তার হয় সুশান্ত। গত বছরও ২০,০০০ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারে নাম জড়ায় তার, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জারি হয় ওয়ারেন্ট। জমি এবং বাংকার নিয়ে সুশান্ত পরিবারের কি বক্তব্য? সে পুলিশ তো বলবেই, পুলিশ তো করেছে, তা পুলিশ বলবেন, এ তো লুকোল চুরি কিছু না। আর আপনি ওই জমির দাগ নাম্বার তুলে আপনি দেখেন, ওর লাল ঘোষের নাম ওখানে নেই। ওটা শরিকদারের সম্পত্তি। কে ভাড়া নেবে কেন? কেন ভাড়া নেবে কেন? ওটা সম্পত্তিটা পড়ে আছে, এখন কে করেছে সেটা তো কেউ জানে না। না, আমরা জানি না, দেখিনি তো, আমরা দেখে তো আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। বাংলায় নাশকতামূলক কাজের চেষ্টা চালাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। সক্রিয়তা বেড়েছে আইএসআই-এরও। এই অবস্থায় সীমান্ত ঘেঁষা জমিতে বাংকারের খোঁজ। শুধুই কি পাচারকারীরা লুকোতো, নাকি অনুপ্রবেশকারীরাও ওই বাংকারে শীত হতো? লুকোতো কি ভারত বিরোধী জঙ্গিরাও? প্রশ্নের উত্তর খুঁজছে বিএসএফ। ক্যামেরায় তুষারের সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আসানসোলের দিকে নজর রাখবো। আবারও কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কার মধ্যে, কাদের মধ্যে এই গোষ্ঠী কোন্দল জানাবেন আমার সহকর্মী চন্দ্রশেখর সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, এই দুটি গোষ্ঠী কে? চন্দ্রশেখর, তৃণমূলের এই দুই গোষ্ঠীর মাথা কারা? দেখো, দুই গোষ্ঠীর মাথা হচ্ছে প্রাক্তন কাউন্সিলর আফতার হোসেন এবং বর্তমান যিনি তৃণমূল কাউন্সিলর নাদিম আক্তার। এই দুজনের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ২০২২ সালের পর থেকেই এই ঘটনা ওদের মধ্যে চলছে। তার প্রাক্তন কাউন্সিলর তিনি নাদিমের কাছে হেরে গেছিলেন। নাদিম সেই সময় নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন এবং তাই তিনি এই দুই পক্ষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। এবং আজকের যে ঘটনা, সেই ঘটনা খুবই সামান্য কিছু সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, বচসা, রীতিমতো কুলটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ চন্দ্রশেখর।
পুলিশ নিজের হিসাবে ওই যা জিনিসপত্র ছিল এখান থেকে সরিয়ে দিয়েছে। সরাবার পর আমি ভাবলাম কি মামলাটা শান্ত হয়ে গেছে, আমরা এখানে বসে কথাবার্তা করছিলাম। তারপরে দেখছি হঠাৎ মোটামুটি 70 থেকে 80 জন হঠাৎ লাঠি, তো আরামস, পেট্রোল বাম হাতে ছিল, হাতে বোতলে পেট্রোল নেওয়া ছিল, চোখে দেখা পুলিশের সামনে এই অ্যাটাক করা, এটা কি আছে? কে অ্যাটাক করেছে? এই আক্তার হোসেন, তারপরে যা আছে কি ক্যাম, তারপরে ক্যামের ছেলে। উদ্দেশ্য হচ্ছে আক্তার হোসেনকে এই ওয়ার্ডে 30 বছরের রাজত্ব, বুঝলেন তো, এক তরফা রাজত্ব, মানমানি করা, গুন্ডামি করা, ওটা আমি 2022 সালে শেষ করে দিয়েছি, বুঝলেন তো, সেটা ও ডাইজেস্ট করতে পারছে না। সাইফ আলী খান, তার উপর হামলার তদন্তে রাজ্যে এবার মুম্বাই পুলিশ। আর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, আন্দুলিয়ার, নদিয়ার বড় আন্দুলিয়ায় তল্লাশিতে মুম্বাই পুলিশ। ঠিক কি কারণে মুম্বাই থেকে পুলিশ এলো নদিয়ার বড় আন্দুলিয়ায় জানাবেন আমার সহকর্মী মহাদেব সঙ্গে রয়েছেন। মহাদেব, দেখো, অভিযুক্ত কিন্তু বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল এমনটা কিন্তু জানা গেছিল, এবং নদিয়াতে বেশ কিছুদিন সেই যে ছিল সেটাও কিন্তু সূত্রে জানা যায়। এবং তার পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে মুম্বাই পুলিশের প্রতিনিধি দল অর্থাৎ তদন্তকারীরা কিন্তু নদিয়াতে প্রবেশ করেছেন। তারা ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছেন, সে যে মোবাইলের সিমটি ব্যবহার করছে সেই সিমটি নদিয়ার চাবড়ার এক বাসিন্দারের অর্থাৎ খুকুমণি নামে এক বাসিন্দারের কাছ থেকে এই সিমটি সে তার কাছ থেকে সংগ্রহ করে, এবং সেই সিমের কারণেই কিন্তু মুম্বাই পুলিশের প্রতিনিধি দল তদন্তকারীরা তারা এসেছেন এবং চাবড়ায় তার সঙ্গে তল্লাশি চালান। একদম ধন্যবাদ মহাদেব। নজর রাখবো এবার তিলোত্তমা তরজায়। তরজা শব্দটাই ব্যবহার করতে হচ্ছে কারণ সন্তানহারা মা বাবাকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। শনিবার কুণাল ঘোষ, রবিবার ফেরহাদ হাকিম। তিলোত্তমার বাবাকে বারবার এখতিয়ার শিখিয়েছেন, আজ ফের চড়া সুর কুণালের গলাতেও। মুখ্যমন্ত্রী পদত্যাগ করাই উচিত, আবার বললেন তিলোত্তমার বাবা। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় ফাঁসি হয়নি সঞ্জয় রায়, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার। সরকারের এই ভূমিকা নিয়েই প্রশ্ন তোলে তিলোত্তমার বাবা। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মেহারা বাবা। এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। কি গেম খেলছেন উনি সেটা জানেন, উনি তো সবসময় খেলেন। কি গেম খেলা হয়? উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন, এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছেন, খেলা করছেন। একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিলোত্তমার বাবা। এরপরই কামান দাগা শুরু তৃণমূলের। শনিবার চড়া সুরে আক্রমণ করেন কুণাল ঘোষ। আমার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে, তাদের পাল্লায় পড়বেন না। রবিবার আরো এক ধাপ এগিয়ে তিলোত্তমার পরিবারকে এখতিয়ার শেখালেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। একেবারে সরাসরি নিশানা। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। কুণালও বা থেমে থাকেন কি করে? রবিবার আর এক দফা আক্রমণ। কেউ বা কারা নাকি তিলোত্তমার পরিবারকে উস্কানি দিচ্ছে। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। অগাস্ট থেকে জানুয়ারি দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে তিলোত্তমার পরিবার। রাজ্যের শাসক দলের আক্রমণের মুখেও অনড় কন্যাহারা বাবা। আবার বললেন, তো এখতিয়ারটা যে কি জিনিস, আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। এ কেমন আচরণ রাজ্যের শাসক দলকে তুলোধনা বিরোধীদের? এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরহাদ হাকিম শুধুমাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে।
বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না এটুকু বলতে চাই। পরিবারের অভিযোগ স্বাভাবিক এবং অসভ্যের মতো কথা বলা ফিরহাদ হাকিমরা পারলে বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কিন্তু পারেননি। সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন। তিলোত্তমার ধর্ষণ খুনের পর বড় সড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। কাউন্টার অ্যাটাকেই বিড়ম্বনা কাটাতে মরিয়া তৃণমূল, সেটাই কি স্পষ্ট হচ্ছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুবর্ণ গোস্বামী, উৎপল বন্দ্যোপাধ্যায়, মানস কুমটার, রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করল রাজ্য মেডিকেল কাউন্সিল। এক্ষেত্রেই প্রশ্ন উঠছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের নিশানা ছিল এতদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দিকে, এবার কি কোথাও সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও তারা ব্যবস্থা নিতে চলেছে? আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং এর সময় একাধিকবার আমরা দেখেছি বামপন্থী কিছু চিকিৎসকরা এসে যেরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন, সেই জন্য একটা প্রশাসনকে জানানো হয়েছিল। মেডিকেল কাউন্সিলে তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যেখানে চিকিৎসক এবং রোগী বা রোগীর পরিজনদের কমপ্লেন এবং তাদের ভাগ্য নির্ধারিত হয়, তাদের অভিযোগের ভাগ্য নির্ধারিত হয়। এই গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বাইরে যদি চিৎকার চেঁচামেচি হল্লা হতে থাকে তাহলে কাজে ব্যাঘাত ঘটে। সেই ব্যাপারে কিন্তু একটা প্রশাসনকে জানানো হয়েছিল। রোগীর পরিজন এবং চিকিৎসক প্রত্যেকেরই কিন্তু বিচার পেতে অসুবিধা হচ্ছিল। সো ফর এ গ্রেটার পাবলিক ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট পার্টি এবং ডক্টরস আমাদের এই পদক্ষেপটা নিতে হয়েছে। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো প্রতিবাদ এবং আন্দোলনের অধিকার আমাদের আছে বলে আমরা মনে করি। কারণ মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে আমাদের অনেকগুলি অভিযোগ আছে। এই মেডিকেল কাউন্সিলের লুটের ভোটে জেতার অভিযোগ আছে। এই মেডিকেল কাউন্সিলের একাধিক সদস্য তাদের এই সময়টার মধ্যে তারা দুর্নীতিতে যুক্ত হয়েছেন এবং আরজিকর কাণ্ডেও তাদের কারো কারো নাম উঠে এসেছে। কিন্তু আমরা এই সমস্ত দাবিগুলো নিয়েই সেখানে আন্দোলন সংগঠিত করেছি। আমরা কোথাও কারো কাজে বাধা দান করিনি, অশান্তির পরিবেশ তৈরি হয় এরকম কিছু করিনি। এদিকে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চায় রাজ্য মেডিকেল কাউন্সিল, পিজিটি কিঞ্জল নন্দের হাজিরা 80% রয়েছে কিনা, পিজিটি হিসেবে সরকার থেকে কত স্টাইপেন্ড পান, এর আগে স্বতঃপ্রণোদিতভাবে তা জানতে চেয়ে চিঠি দেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন করেছি, স্বাস্থ্য দপ্তরের সাফাইয়ের দাবি করেছি, সেজন্যই এই ধরনের আক্রমণ। TV9 বাংলায় বিস্ফোরক কিঞ্জল নন্দ। আমরা যে আন্দোলন করেছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য, সাফাই করার জন্য যে যে দাবিগুলো রেখেছিলাম এবং যে যে বিষয়ে আন্দোলন করেছি, সেগুলোতে আমরা খুব আশাই করেছিলাম, এটা আমাদের প্রত্যাশাই ছিল যে এই ধরনের আক্রমণ খুব স্বাভাবিক। আসফাকের ওপর হয়েছে, এখন আমার ওপর হচ্ছে, পরবর্তীকালে আরও কারোর ওপরও হবে। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আফটার ডিউটি আওয়ার্স আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেটাকে প্রচার করে আমার ডাক্তারি জায়গায় বাড়তি কোনো সুবিধে নেওয়া বা বলুন প্রাইভেট প্র্যাকটিস করা বা পেশেন্ট আনা, এই কোনো কিছু করিনি, কারণ আমি প্রাইভেট প্র্যাকটিস করিই না। আমি অভিনয় জগতে বহুকাল ধরে আছি, থিয়েটার করি অনেক আগে থেকে, ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে থিয়েটার করি, সিনেমা করি এই আরজি করে আসার আগে থেকে। এখন বিষয়টা যেটা হচ্ছে যে কর্তৃপক্ষকে জানতে চেয়েছে, তারা নিশ্চয়ই জানাবেন, এটুকু আমি বলতে পারি। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। যে সন্দীপ ঘোষ, যার নামে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, বা যিনি অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে এইরকম একটি ভয়াবহ ঘটনা, অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটে যাওয়ায় দায়িত্বটা কার? অধ্যক্ষ এবং পারতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার। এই দায়টা তো সবাই এড়িয়ে গেছে। একটা সন্দীপ ঘোষ, যার নামে এরকম ভুরি ভুরি অভিযোগ, এবং তার যারা ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি করেছে, এবং যে দুজনের নামে আমাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি, তাদের এগেনস্ট, তাদেরও তো মেম্বার আবার মেডিকেল কাউন্সিলে, তাদের এগেনস্টে কি করেছে। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, সেই সমস্ত বক্তব্য তো আপনাদের শোনাবো। তার পাশাপাশি চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেই বক্তব্য শুনুন।
আরে জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো, সেটা রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কি না, বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কি না, সে নেই অথচ সে আছে, নেই অথচ আছে, পর্দায় আছে, হাসপাতালেও আছে, বিজ্ঞাপনে স্টিলে আছে, সেই সময় হাসপাতালে আছে, সাঁতরাগাছির বাড়ির বহুতলে আছে, সেই সময় আবার হসপিটালেও কাজ করছে, ধর্ণা মঞ্চে বিপ্লব করছে, সেই সময় হসপিটালেও আছে। তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কমপ্লেন করেছে, খোঁজ নিচ্ছে, তাতে লাফালাফি কি আছে? মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। এটা রাজ্য সরকারের একেবারে শুধু প্রতিহিংসা বলবো না, অসভ্যতা, একেবারে অসভ্যতার নিদর্শন। সে ওখান থেকে অভিনয়ে গেছে, তো এর জন্য তাকে খুঁজে বার করে কোন ফ্লসটা ধরা যায় সেটা চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে তারাই কিন্তু আজকে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে থেকে তারাই কিন্তু এই ধরনের আজকে থ্রেট কালচার, আজকে এই ধরনের ডাক্তারদেরকে থ্রেট করা, এই কাজগুলো তারা করছে। এটা কিন্তু এক ধরনের থ্রেট কালচার বলে মনে করি, সেটারই জন্ম দিচ্ছে বা সেটারই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে, সমস্ত চিকিৎসক সমাজকে আহ্বান জানাচ্ছি এই যে থ্রেট কালচার মেডিকেল কাউন্সিল করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদে সোচ্চার হন, এবং যতক্ষণ পর্যন্ত না অভয় আন্দোলন, অভয়ের ন্যায় বিচার হচ্ছে, এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করুন। আমদানি নির্ভর অর্থনীতি থেকে গত এক দশকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারত। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় যা পশ্চিমী দেশগুলিতে তৈরি হতো, আজ তার অনেকগুলি মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রপ্তানি হচ্ছে। তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে রয়েছে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রপ্তানি পর্যন্ত। দেশের অন্তরের প্রয়োজন মেটাতে বিদেশ থেকে আমদানি করাটাই ছিল ভারতের দস্তুর, তা সে ফ্রেঞ্চ ফ্রাই হোক বা ইলেকট্রিক গ্যাজেট। 2000 সালের মাঝামাঝি ভারতে বার্ষিক 5000 টনের বেশি ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করা হতো। 2010-11 তা পৌঁছে গিয়েছিল 7863 টনে। এই ছবিটাই বদলে গিয়েছে গত এক দশকে। 2023-24 সালে ভারত 1,35,877 টন ফ্রেঞ্চ ফ্রাই রপ্তানি করেছে, যা পৌঁছেছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, জাপান ও তাইওয়ানের বাজারে। শুধু বরফে জমানো ফ্রাই নয়, গত কয়েক বছরে আলু রপ্তানিতেও শীর্ষ তালিকায় উঠে এসেছে ভারত। ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন মেক ইন ইন্ডিয়া। সেই স্লোগানের সাফল্য ধরা পড়েছে দেশের মাটিতে আইফোন উৎপাদনে। দামের নিরিখে ভারতের আইফোন রপ্তানি 42% বেড়ে গিয়েছে। 2023-এর $9 বিলিয়ন থেকে বেড়ে রপ্তানির পরিমাণ 2024-এ $12.8 বিলিয়ন। ভারত থেকে রপ্তানি শুরু হয়েছে ইলেকট্রিক গাড়িও। প্রথমবারের মতো বহুজাতিক গাড়ি নির্মাতা সংস্থা সিট্রোয়েন আন্তর্জাতিক বাজারে মেড ইন ইন্ডিয়া ইভির রপ্তানি শুরু করেছে। ভারতে তৈরি সেই ইভি কামার বাজার বন্দর থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে। সিট্রোয়েনের মতো ফরাসি সংস্থার এই পদক্ষেপই বুঝিয়ে দিয়েছে এদেশ আর শুধু আন্তর্জাতিক গাড়ির বাজার নয়, বরং ভারত আগামী দিনের অটোমোবাইল হাব হওয়ার দৌড়েও নেমে পড়েছে। অটোমোবাইল শিল্পে ভারতের আরও একটি সাফল্য মারুতি সুজুকির ফ্রনেস্ক গাড়িটি। মারুতি সুজুকির ভারতে তৈরি এই এসইউভি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাপানের বাজারে। 2024-এর অগস্টে প্রথমবার 1600 গাড়ি জাপানে পৌঁছয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অটোমোবাইল জায়ান্ট সুজুকি শুধু ভারতে গাড়ি তৈরি করছে না, জাপানে তা রপ্তানিও করছে। জাপানের পাশাপাশি আরও 70টি দেশে রপ্তানি হচ্ছে এই গাড়ি। কফি শিল্পেও রপ্তানি বেড়েছে ভারতের। গত 4 বছরে 4 গুণ বেড়েছে রপ্তানি। 2020-21-এ কফি রপ্তানির পরিমাণ ছিল $719.42 মিলিয়ন। 2023-24 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় $1.29 বিলিয়ন। এর ফলে কফি উৎপাদনকারী দেশ হিসেবে ভারত বিশ্বের 7ম স্থানে উঠে এসেছে। এক দশকে হাওয়া অনেকটাই বদলেছে, যার ফলশ্রুতি রপ্তানির দুনিয়ায় ভারত উদয়। হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি, বহু ক্ষেত্রেই ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক ও রপ্তানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার ভয় ধরাচ্ছে গুলেন-বারিন সিন্ড্রোম।
পুনেতে 17 দিনে এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত 73 জন, তাদের মধ্যে 14 জনের অবস্থা গুরুতর, রাখা হয়েছে ভেন্টিলেশনে। বিরল এই স্নায়ুরোগ জিবিএসে আক্রান্ত 73 জনের মধ্যে 46 জন পুরুষ, 26 জন মহিলা রয়েছেন। পরিস্থিতি সামলাতে র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর। কেন এই ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার ছড়াচ্ছে তা জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। পুনে পুরো এলাকার পাশাপাশি চিঞ্চওয়ার পুরো এলাকাতেও এই রোগ ছড়াচ্ছে। এলাকার পানীয় জলের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিলে অধিকাংশ গুলেনবেরি সিনড্রোমের পেশেন্টকে ভালো করা যায়। কিছু কিছু পেন রিলিফ মেডিকেশন দেওয়া যায় এবং মেনলি এর চিকিৎসা হয় দু পদ্ধতিতে, একটা হচ্ছে প্লাজমা ফেরেসিস, একটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। সেটি চিকিৎসকরা জেনে বুঝে দেখে শুনে পেশেন্টকে দেন এবং তারপর একটা ফেজ আছে, সেটা হচ্ছে রিহ্যাব ফেজ। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এই পেশি রোগ থেকে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পর তার পেশিগুলোকে আবার সঠিকভাবে সঞ্চালনা করার জন্য ফিজিক্যাল রিহ্যাব বা রিহ্যাব থেরাপিস্টের খুব প্রয়োজন আছে। এবং বিদেশে কিন্তু ইউএসএ বা যে অন্য ওই ধরনের কান্ট্রিগুলোতে ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট অবধি দেওয়া হয় একজন গুলেনবেরি সিনড্রোমের পেশেন্টকে। আমাদের এই জনবহুল দেশে এখনও পর্যন্ত অতটা সচেতনতার প্রচার হয়নি, কিন্তু গুলেনবেরি সিনড্রোম থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এটি একটি জটিল বিরল স্নায়ুরোগ।